যৌতুকের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে সাময়িক কোনো ঘটনাকে কেন্দ্র করে যৌতুকের মতো বিষয় নিয়ে অনেক পক্ষ আদালতে চলে আসে। বিবাহ বহির্ভূত সম্পর্কের একটা কথা বলা হয়, তারপরে নারীদের মুড সুইংয়ের একটা বিষয় বলা হয়, এবং যৌথ পরিবারে বসবাসের একটা অনীহা থেকেও এই ধরনের বিষয়গুলো প্রাসঙ্গিকভাবে চলে আসে। যৌতুক বাংলাদেশে একটা সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে। এই জন্য বাংলাদেশে বাস্তবতার আলোকে 1980 সালে প্রথম যৌতুক নিরোধ আইন হয়। সে আইনটা দীর্ঘদিন চলার পরে যুগোপযোগী করার জন্য 2018 সালে পুনরায় যৌতুক নিরোধ আইন 2018 প্রণীত করা হয়। এই আইনে বলা হয় যে বিবাহ বর এবং কনের মধ্যে বিবাহ সম্পর্ক বলবৎ থাকাকালীন এবং বিবাহের শুরুতে দুই পক্ষ একে অপরের নিকট যদি কোনো অর্থ দাবি করে বা অর্থ সংশ্লিষ্ট এরকম আরও কিছু দাবি করে, তাহলে সেটা যৌতুকের আওতায় পড়বে বলে সংশ্লিষ্ট আইনে বলা হয়। এবং এই আইনে বলা হয় যে যৌতুকের দাবি করলে সেখানে 5 বছরের কারাদণ্ড, কমপক্ষে 1 বছরের কারাদণ্ড এবং অনধিক 50,000 টাকা জরিমানার বিধান রাখা হয়। সেক্ষেত্রে কোনো নারী ব্যক্তিগতভাবে যদি তার গৃহে যৌতুকের শিকার হয়, তাহলে সেই আইনের প্রতিকার পেতে পারে। এখানে বিভিন্ন কারণে আমাদের সামাজিক বাস্তবতায় আসে যে একজন নারী যখন তার শ্বশুরবাড়ি আসে, একটা ভিন্ন পরিবেশে আসে, তখন তাকে অনেক প্রতিকূল পরিবেশের মধ্যে বেড়ে উঠতে হয়। সেই বিপদগ্রস্ত অবস্থার মধ্যেও যদি তার নিকট এই ধরনের যৌতুকের দাবি করা হয়, তাহলে তার জন্য পরিবেশটা খুবই কণ্টাকীর্ণ হয়ে যায়। তার জন্য ওই পরিবেশে বসবাস করাটা খুবই একটা ভয়াবহ একটা চিত্র ফুটে ওঠে। সেক্ষেত্রে তাকে এই আইনের আশ্রয় নিলে আইন তাকে যথাযথ প্রোটেকশন দেবে এবং সে পরিবার নিয়ে গড়ে উঠবে বা পরিবারের সাথে বসবাস করবে, এরকম একটা নিশ্চয়তার সুযোগ থাকে। সেই ক্ষেত্রে অবশ্যই এখানে যৌতুকের যথেষ্ট প্রমাণ রেখেই বাদীকে আদালতে যেতে হবে। যদি যৌতুকের যথেষ্ট প্রমাণ না থাকে, তাহলে সেই ক্ষেত্রে সে নতুন করে ভিক্টিমাইজড হয়ে যেতে পারে। কারণ এই আইনেরই আবার 6 ধারা বলা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি মিথ্যা তথ্য প্রদান করে এবং যথাযথভাবে মামলা উপস্থাপন না করে আদালতে যায় এবং আদালতে যদি মামলাটা প্রমাণিত না হয়, সেক্ষেত্রে মামলার বাদী সেক্ষেত্রে সে নিজেই 5 বছরের কারাদণ্ডের সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। এখন বাংলাদেশে বিভিন্ন প্রেক্ষাপট এখানে কাজ করে। কেন এখানে এই ধরনের সিচুয়েশন তৈরি হচ্ছে? বাংলাদেশে মূলত এখানে দেখা গেছে যে আমাদের আর্থিক যে নিরাপত্তা, সেই বিষয়টা একটা পরিবারের অনেকাংশেই দুর্বল। সেখানে অনেক ক্ষেত্রে স্বামী প্রবাসে বসবাস করে বা ইদানিং স্ত্রীরাও প্রবাসে বসবাস করছে। সেক্ষেত্রে দূরত্ব থাকার কারণে এবং পরিবারের অন্যান্য সদস্যদের চাপের কারণে এই ধরনের যৌতুকের প্রশ্নগুলো চলে আসে। এখন এর বাইরেও আরও কিছু বিষয় চলে আসে, যেমন বিবাহ বহির্ভূত সম্পর্কের একটা কথা বলা হয়, তারপরে নারীদের মুড সুইংয়ের একটা বিষয় বলা হয়, এবং যৌথ পরিবারে বসবাসের একটা অনীহা থেকেও এই ধরনের বিষয়গুলো প্রাসঙ্গিকভাবে চলে আসে। আসলে এগুলো একটা বিস্তর গবেষণাতে এগুলো চলে আসছে। এই বিষয়গুলোকে আমাদের সমাজে সম্মিলিতভাবে এই বিষয়গুলো নিয়ে আমাদের মোকাবেলা করতে হবে। এখানে নারীদের এই সমস্ত বিষয়গুলো, তার শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়ার ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিতে হবে, তার আর্থিক নিরাপত্তার বিষয়ে উদ্যোগ নিতে হবে। পাশাপাশি একটা পরিবার যখন হয়, সেখানে উভয় পক্ষের সহনশীলতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। একে অপরকে বোঝার ক্ষমতা সেখানে থাকতে হবে। যদি এই উপলব্ধিগুলো না থাকে, তাহলে এটা একটা পরিবার হচ্ছে একটা কম্প্রোমাইজের মতো। এখানে দুই পক্ষকে আপোষে সহযোগিতামূলক মনোবৃত্তি নিয়ে বসবাস করতে হবে। যদি এটা সম্ভব না হয়, তাহলে কখনই পরিবার
একটা সুষ্ঠুভাবে গড়ে উঠবে না, সেটার